আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ রশিদুল্লাহ আলী। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব পুঁজিবাজার নিয়ে এবং পুঁজিবাজারের লেনদেন বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করব। এর সাথে অর্থনীতির অনেক অংশ চলে আসবে। আমরা সার্বিকভাবে অর্থনীতি এবং পুঁজিবাজার নিয়ে আলোচনা করব। আর আলোচনার জন্য আজকে দর্শক মণ্ডলী আপনাদের সামনে থাকবেন আমাদের অতিথি ডক্টর জামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি। জামাল ভাই, আপনাকে শুভেচ্ছা। আর আমাদের সাথে আরও আছেন আজকে জনাব মোহাম্মদ আলী, সিইও, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, সুবক্তা, এবং ওনার বক্তব্য শোনার জন্য ইনভেস্টররা অধীর আগ্রহ প্রকাশ করেন। দর্শক মণ্ডলী, আমরা শুরুতেই চলে যাচ্ছি জনাব জামাল উদ্দিনের কাছে। জামাল ভাই, আপনি অর্থনীতির যে অবস্থা এখন আছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ছে না, 3 বছর ধরে স্ট্যাগনেন্ট হয়ে আছে, তার সাথে গ্যাসের যে সংকট, এই জন্য প্রায় 200 কারখানা ইন্ডাস্ট্রি কিন্তু আসতে পারছে না প্রোডাকশনে, এবং এই যে একটা স্থবিরতা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টে, সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে সকল প্যারামিটার্স ঠিক আছে, কিন্তু পুঁজিবাজারেও একটা স্থবিরতা, একটা ওয়েট অ্যান্ড সি এর একটা আমরা দেখতে পাচ্ছি ইনভেস্টরদের মাঝে। সো এই দুইটার কি খুব লিঙ্কেজ কি পাওয়া যায়? আপনার কি মনে হয়? আপনার দেখুন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টটা কন্ডিউসিভ ফর ইনভেস্টমেন্ট হতে হবে, ফেভারেবল সিচুয়েশনে থাকতে হবে। সেটা যেখানে যেখানে আপনার যে সমস্ত আমাদের যে ইনস্টিটিউশনসগুলো আছে, এই সমস্ত ইনস্টিটিউশনগুলো যদি ফেভারেবলি বিহেভ না করে, আপনার ধরেন রেগুলেটর আছে, তারপরে প্রমোশনাল এজেন্সি আছে, গভর্নমেন্ট লেড যেগুলা, সেই ক্ষেত্রে আপনার ধরেন বোর্ড অফ ইনভেস্টমেন্ট, এর একটা ব্যাপক রোল আছে। আপনি দেখেন লাস্ট 6 থেকে 7 বছর পর্যন্ত বোর্ড অফ ইনভেস্টমেন্টের নো অ্যাক্টিভিটি। এখন এখানে আপনার এই বোর্ড অফ ইনভেস্টমেন্ট একটা হেল্প করে। আর ইন্টারনালি আপনার যে আমাদের যে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, এই কন্ট্রাকশনারি মনিটারি পলিসির কারণে আপনার ইনভেস্টমেন্ট বাড়বে না। কীভাবে বাড়বে না? আপনার ধরেন ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বেসিক্যালি এনআরআই তো ইনভেস্টমেন্টের একটা পোর্শন করে, আইপিওর মাধ্যমে আরেকটা করে, স্টক মার্কেট গুলো। আসেন ব্যাংকের ক্ষেত্রে কন্ট্রাকশনারি মনিটারি পলিসির কারণে আপনার আমাদের মতন উন্নয়নশীল দেশ, এটা এখনও কিন্তু আমরা খুব একটা বড় কিছু করতে পারি নাই, যদিও আমরা হচ্ছে, কিন্তু যেই লেভেল যে এক্সপেকটেশন সেই অনুযায়ী আমরা কিন্তু পারি নাই। আর আপনার ধরেন ব্যাংকের যে লোনের ক্ষেত্রে মোস্টলি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলা এবং প্রাইভেট সেক্টর ব্যাংক, এরা মিলেই কিন্তু আপনার ব্যাংকিং সেক্টর। সেই ব্যাংকিং সেক্টর হলো ওয়ান অফ দি ইনস্ট্রুমেন্টাল এলিমেন্ট যারা ইনভেস্টমেন্টকে, ইনোভেশনকে, ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যান্ড ইনভেস্টমেন্ট, এন্টারপ্রিনিয়র ক্রিয়েশন, এটাতে ব্যাপক একটা রোল রাখে। সেই ক্ষেত্রে আপনার একটা উন্নয়নশীল দেশে তারা যখন মানে মিডল ইনকাম কান্ট্রির দিকে যাওয়ার আগে তার যে স্টেপগুলা নেওয়া দরকার, সেগুলোর মধ্যে আমাদের বিরাট একটা গ্যাপ আছে। আমি জামাল ভাই আপনাকে আরেকটা প্রশ্ন যোগ করে দিই। সেটা হলো যে দেখেন, আমাদের ব্যাংকের এখনও কিন্তু সিঙ্গেল ডিজিটে ইন্টারেস্ট রেট আসে নাই। সেটার কারণ হিসাবে অনেকে বলছেন যে ব্যাংকের যে ইনকাম ট্যাক্স রেট 42.5, এইটা ইজ টু হাই। অ্যাট দ্য সেম টাইম ওইটা হাই হবার কারণে এদিকে আবার যে সেভিংস এবং লেন্ডিংয়ের যে গ্যাপটা, স্প্রেড ইজ অলমোস্ট 6%। বাংলাদেশ ব্যাংক যদিও বলছে 5%, বাট ইভেনচুয়ালি ইট ইজ 6%। সো এই যে গ্যাপটা, ইনকাম ট্যাক্সটা কমানো, এইদিকে অ্যাট দ্য সেম টাইম এই গ্যাপটা কমে আসলে, বিশ্বের সব জায়গায় কিন্তু 3%-এর বেশি গ্যাপ থাকে না, কিন্তু এই গ্যাপটা কমে আসলেই কিন্তু আপনার ইন্টারেস্ট রেট সিঙ্গেল ডিজিটে চলে আসবে। আপনার কি মনে হয়? না, এটা আপনার ধরেন এটা ইট ভেরিজ, এটা একটা দাবি হতে পারে, কিন্তু এছাড়াও আরও বিষয় আছে। যেমন আপনার স্প্রেডটা, আপনার যে ইনভেস্টমেন্ট যে এনভায়রনমেন্টটা, সেই এনভায়রনমেন্টে আপনার ব্যাংকের যে ডিপোজিট এবং অ্যাডভান্স, ডিপোজিটগুলো আপনার ব্যাংকের সংখ্যা বাংলাদেশের ইকোনমিক সাইজ অনুযায়ী
এতগুলো ব্যাংকের দরকার নাই। আপনি ধরেন আমরা এখানে তিনজন লোক আছি ডিপোজিটার, আর ব্যাংক যদি থাকে 50টা, তখন আমাদের কাছে উনি বলবে যে আমি 12% দিব ডিপোজিটের উপরে, আপনি বলবেন যে 10.5, আমি বলবো যে আরও বেশি দিয়ে কীভাবে নিব। নিলে হলো কি, আপনি যখন হয় ইউ আর বরোয়িং অ্যাট দি হায়ার রেট অফ ইন্টারেস্ট, তাহলে আপনার হায়ার রেট অফ ইন্টারেস্টে আপনাকে লোন দিতে হবে, আদারওয়াইজ আপনি তো সার্ভাইভ করবেন না। যে ব্যাংকের বিজনেসটা কি, বগুড়া থেকে চাইল কিনে আনি কাউরম বাজারে বিক্রি করলেন, খরচ টরচ বাদ দিয়া প্রতি মন চাইলে আপনার যদি 10 টাকা থাকে, এটা হলো আপনার লাভ। ব্যাংকেরও তো তাই, ডিপোজিট হোল্ডার থেকে টাকা নিয়ে আপনার বড়োয়ারদেরকে লেন্ডিং করতেছে। সেখানে বড় ডিপোজিট হোল্ডার থেকে 10% নিলেন, আপনি 12% বা 13% তাকে লোন দিলেন। ইন দ্যাট সিচুয়েশন এই যে গ্যাপ, এই গ্যাপের ভিতরে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার আর আদার কস্ট সব বাদ দিয়া তো প্রফিট। তো সেই ক্ষেত্রে এখন আপনি যদি ইনকাম ট্যাক্স দিলেন, এটা তো পরে প্রফিট ক্যালকুলেশনের পরে ইনকাম ট্যাক্সের পয়েন্টটা আসতেছে। বাট আপনি যে ডিপোজিট এবং ডিপোজিটের ইন্টারেস্ট রেট এবং লোনের ইন্টারেস্ট রেটের গ্যাপ কীরকম দেখেন। এখন যদি 10% আপনি ডিপোজিট নেন, আপনি 15% 16% ব্যাংক লোন দিচ্ছে। এর কারণ কিন্তু শুধু ব্যাংকের দোষ না, এটা হলো বাংলাদেশে যে ক্যাপিটাল স্টার্ভ কান্ট্রি, এখানে পুঁজির সংকট। সেই পুঁজিটা কিন্তু দেশটাকে উপরের দিকে উঠানোর জন্য আপনাকে লোয়ার রেট অফ ইন্টারেস্টে আপনাকে দিতে হবে। সেখানে গভর্নমেন্ট অনেক সময় তাদেরকে সাবসিডি দিতে পারে, কিন্তু বড়োয়ারের উপরে যদি আপনি এটা চাপ দেন, যেমন আপনার ধরেন একটা হোটেল, আপনার একটা হোটেল চিটাগঙ্গে আপনার একটা হোটেল করবেন 5 স্টার হোটেল, সেখানে তাকে যদি 14.5% ইন্টারেস্ট রেটে লোন নিয়ে আসে, এটা পরবর্তীকালে ইফেক্টিভলি প্রায় 20-এর উপরে পড়ে, সব খরচ টরচ আপনার করলে 20-এর উপরে। ইন দ্যাট কেস আপনার 1/5 যদি আপনার চলে যায় ইন্টারেস্ট কস্টে, তাহলে আপনি প্রফিট করবেন কোথা থেকে? তখনই কিন্তু এদার ওদার শুরু হয়। যেমন কম্পেয়ার টু ইন্ডিয়াতে বিহার বলেন আদার রাজ্য যেগুলো অনুন্নত, 2% ইন্টারেস্ট রেট আছে। এই আবার আপনার কাছে আসবো জামাল ভাই, আমি একটু জানাব আলীর কাছে যেতে চাই। পুঁজি বাজার, ইনভেস্টররা আপনার কাছে শুনতে চান সব সময়, এই মুহূর্তে পুঁজিবাজারের অবস্থা কি? আমি একটু ধরিয়ে দিই, সেটা হলো যে আমরা গত 1-1.5 মাস ধরে দেখছি বাজারটা খুব ভালো একটা পজিশনে আছে, এবং সেটা দিনে 3-4 বার ওঠানামা করে, এবং তাতে করে অনেক সুযোগ তৈরি হয় কেনার এবং বেচার। তো এবং তার সাথে কিছুটা ভলিউমও একটু বেটার মনে হচ্ছে। সো আপনার মতামত জানতে চাই। বেসিক্যালি আমরা ডিসেম্বর মাসে যখন বাংলাদেশ ব্যাংক আমাদেরকে একটা স্পেস দিল যে তোমাদের এই সাবসিডিয়ারি যে ক্যাপিটাল এটা এক্সক্লুড করা হলো ফর এক্সপোজার, তখন কিন্তু বাজার একটা অন্ততপক্ষে 6,000 কোটি টাকার ফার্দার সেল থেকে বেঁচে গেল। আর এই কয়েকদিনে দেখা গেল যে অংশটা আমরা যদি অবজার্ভ করি, যে ইনভেস্টরদের মধ্যে কেউ হয়তো বিক্রি করতেছে, কেউ বাই করতেছে, বাজারে কিন্তু নতুন ফান্ড ইনজেকশন হচ্ছে। এর একটাই মাত্র কারণ হচ্ছে ইন্টারেস্ট রেট ইজ নাও ভেরি ডাউনিং। আমরা যদি যারা আছে, কারণ আমাদের এখানে বিনিয়োগকারীরা অনেক বেশি কিন্তু ক্যালকুলেটিভ না এবং এডুকেটেড না, শেয়ার বাজার ফ্রেন্ডলি না, তারা অনেকটা হিয়ারিং মানে শুনে বিনিয়োগ রিয়ামার বেজ অনেকটা শুনে বিনিয়োগ করতে চায়। অনেক সময় টেন্ডেন্সি বেজ যায়, যদি একটা শেয়ার বাড়তে যায় ওটাই কিনতে থাকে, হয়তো আরও বাড়বে এই প্রত্যাশায়। আমরা যারা স্ট্রাকচার বা ইনস্টিটিউশনাল বিনিয়োগকারী, আমরা 2-4 জনকে বললাম, যেমন ধরেন 2-একটা শেয়ারের নামে বলি, আমি বললাম যে একটা শেয়ার দেখেন 20 টাকা ট্রেডিং হচ্ছে, তো যদি সে 20% ক্যাশ ডিভিডেন্ড দেয় 2 টাকা পায়, আর আপনি যদি 20 টাকা ব্যাংকে রাখেন তাহলে আপনি কত পাবেন? 80 পয়সা। তাহলে আপনার বিনিয়োগ করাই ভালো। হ্যাঁ, এই শেয়ার হয়তো কিছুটা কমতে পারে, আবার বাড়ারও তো চান্স আছে, দেয়ার ইজ টু ওয়ে চান্স। সেখানে ক্যাপিটাল গেইনও হওয়ার চান্স আছে, আবার এই দিক দিয়ে দেখা যাচ্ছে যে আপনার ওই ডিভিডেন্ড ইনকামও আসবে। হ্যাঁ, ডিভিডেন্ডও আসবে, আর এক্স ডিভিডেন্ড হয়তো কিছুটা কমতে পারে। সেই কমাটা কতদিন, আর আপনার ফান্ড আর ম্যাচুরিটি কতদিন, আপনি কতদিন রাখতে পারবেন? ব্যাংকে তো আপনি 3 মাসের এফডিআর করেন, 6 মাসের রাখেন। আপনি যদি এই চিন্তা করে এখানে বিনিয়োগ করেন, ইউ উইল গেট দ্য মানি। তো আমরা যখন এইসব প্রেজেন্টেশনগুলো দিচ্ছি বাজার বা বিনিয়োগকারীদেরকে বলতেছি, আমরা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট দেখতেছি। সেটা কিন্তু বাজারের মধ্যে একটা ইম্প্যাক্ট কিন্তু আপনারা দেখতেছেন যে বাজার আগের মতো কিন্তু খুব পড়তেছে না। আজকে সকালেও আমি দেখলাম আমেরিকা থেকে কয়েকজন আমাকে ফোন করলো যে আপনাদের দেশের তো কয়েকটা সেক্টরে দেখে ভালো ডিভিডেন্ড দিচ্ছে, আমরা কিছু বিনিয়োগ করতে চাই, এখানে তো ইন্টারেস্ট রেট ভেরি লো। ইটস এ ভেরি পজিটিভ। আর একটা জিনিস বাজারের জন্য যেটা আছে, আমরা যদি ডাইরেক্ট মার্কেট ইনভলভমেন্টে কাজ করি, সেটা হচ্ছে বাজারে কিছু ইনস্টিটিউশন ব্লক অবস্থায় আছে যাদেরকে আগে লোন দিয়েছিল। এই বিষয়টা যদি কোনোভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করা যায়
বা সরকার, আমরা বারবারই বলেছিলাম যে একটা লং টার্ম বন্ড নিয়ে বা তাদের থেকে প্রেফারেন্স শেয়ার নিয়ে তাদেরকে কিছু ইকুইটি সাপোর্ট দেওয়া হয়, তাহলে ওই কাস্টমারগুলোকে তারা রিলিফ দিয়ে তারা এই শেয়ারগুলো নিয়ে আসলে আস্তে আস্তে নার্সিং করলে বাজার একটা ভালো ফরম্যাটে যেত। বিষয়টা যদি আমি আরও একটু এক্সপ্লেইন করি, যেমন ধরেন কোনো একটা ইনস্টিটিউশন আছে, তার 200 কোটি টাকার লোন, 100 কোটি ব্যাড হয়ে গেছে, ব্যাড মানে তার কাস্টমারে ব্যাড হয়ে গেছে, তার না। এখন কাস্টমার তো এই টাকাও দিতে পারবে না, শেয়ারও নেবে না, তো সেক্ষেত্রে হয়তো তাকে 100 কোটি মাফ করে দিতে হবে কাস্টমারকে। তো মাফ করতে হলে তো একটা ইকুইটি সাপোর্ট লাগবে। তো সেক্ষেত্রে আমরা হয়তো বলেছিলাম যে সে মাফ করে দিয়ে সরকার যদি এখানে উন্নত বিশ্বে এগুলা বেল আউট প্রসেস আছে, এখানে আসলে বাজারে একটা ভালো রেজাল্ট পাওয়া যেত। আর জামান ভাই যে এক্সপ্লেন করলো, সেখানে আমি আরেকটা কথা বলতে চাই। আপনি যে ট্যাক্স বললেন, জি প্লিজ। বাংলাদেশে 5% আপনার মেনটেন করতে হয় ক্যাশ, আর একটা হলো SLR রেশিও। এখানেও কিন্তু সরকার ছেড়ে দিতে পারে, কারণ এই 5% দিয়ে একটা ব্যাংক যদি ডুবা শুরু করে, এটা দিয়ে কোনো কাভার করতে পারবে না। এবং এটা কিন্তু অন্যান্য দেশে কিন্তু এটার উদাহরণ আছে। হ্যাঁ, যেমন আমাদের 81-19 মানে যেটা ডিপোজিট লেন্ডিং রেশিও, সেটা আপনার কিন্তু অন্যান্য দেশে আছে 100 টাকার উপরে আপনি 110 টাকা পর্যন্ত লোন দিতে পারেন। মানে সাউথ আফ্রিকা ইজ দি এক্সাম্পল। এরকম আরো অনেক দেশ আছে। সেখানে দেখা গেছে আমাদের 5% অলওয়েজ ব্লক, আর বাকি যেটা ট্রেজারি বন্ড কিনতেছে। এখন ধরেন একটা কোম্পানি যদি প্রফিট করে, ফার্স্ট হইলো গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স নেয় এজ এ স্টেক হোল্ডার হিসেবে। তো সরকারকে 40% দিলে যারা স্পন্সর, সেও তো 20% ডিভিডেন্ড এক্সপেক্ট করবে প্রফিট থেকে। তো এটা কি দিতে পারতেছে? তো সঙ্গত কারণে ব্যাংকের স্প্রেডে কিন্তু এখানে একটা বিষয় রয়ে গেছে। আর ক্লাসিফিকেশন ব্যাপারটা আছে, কারণ এখানে ল এজেন্সিগুলোর এনফোর্সমেন্ট খুব দ্রুত না, ব্যাংকগুলোকে হিউজ ক্লাসিফিকেশন নিতে হয়। তো ক্লাসিফিকেশন যদি আপনাকে নিতে হয়, রাইট অফ করতে হয়, তাহলে তার তো স্প্রেড বেশি রাখতে হবে। এখানে ল রিফর্মের একটা ব্যাপার আছে। যেমন একসময় CIBর কারণে কিন্তু আজকে বাংলাদেশে ব্যাংকিং ইন্ডাস্ট্রি বেঁচে গেছে, কারণ সে আর ব্যবসা করতে পারবে না। অন্য জায়গায় রিসিভারশিপ যে লটা আছে, এটাকে আরও স্ট্রং করতে হবে এবং দ্রুত ইমপ্লিমেন্টেশন করতে হবে, কারণ কেউ যদি ডিফল্ট করে তাড়াতাড়ি যেন ব্যাংক এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারে। তো সেই অংশগুলো কিন্তু আসতে হবে, দেখার বিষয় আছে, সেগুলো রিভিউ করার বিষয় আছে। আমি জামাল ভাই একটা জিনিস যদি বলি যে দেখেন ব্যাংকসগুলোকে এখন যে অবস্থানে আছে, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে ব্যাংকসগুলো কিন্তু একই কাস্টমারকে হান্ট করছে যে লোনের জন্য, সেখানে লেন্ডিং করার জন্য। সেখানে নতুন ইনভেস্টরকে কিন্তু খুব একটা ওনারা খুঁজছেন না, কিংবা নতুন ইনভেস্টররা হয়তো ওই পর্যন্ত যেতে পারছেন না, যারা স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রেনার্সরা। তো এখান থেকে আমার মনে হয় এখন সময় এসছে ব্যাংকগুলোকে বের হয়ে আসা, যে নতুন এন্টারপ্রেনার্স খোঁজা, এবং তখনই কিন্তু নতুন এন্টারপ্রেনার গ্রো করবে দেশে। আপনার দেখেন ওই আমেরিকাতে সার্ভেন্স অ্যান্ড অক্সলি অ্যাক্ট যখন হয়, তার আগে এনরনের যে কেলেঙ্কারিটা হলো, ওইখানে আপনার কংগ্রেশনাল হিয়ারিং কমিটিতে তারা বিভিন্ন এক্সপার্টদেরকে আনছেন, বলতেছে যে দে আর টু বিগ টু ফেল অ্যান্ড দে আর টু বিগ টু জেল। টু বিগ টু ফেল আর টু বিগ টু জেল। এই ধরনের লোকের পিছনে এখন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমও তো ওইদিকে ধাবিত হচ্ছে। আপনি দেখেন কিছুদিন আগে আপনার একটা ইয়ে হয়েছে যে সার্কুলার হলো সেন্ট্রাল ব্যাংক থেকে, আপনার 500 কোটি টাকার উপরে হলে সেই লোনকে 12-14 বছর পর্যন্ত আপনি 25 বছর পর্যন্ত করতে পারবেন। আর এর নিচেরগুলা কি করবে? গভর্নমেন্ট ইজ জাস্ট লাইক এ প্যারেন্ট, সব চিলড্রেনদেরকে ইকুয়ালি দেখবে, এটাই এক্সপেকটেশন মানুষের। ইন দ্যাট কেস এখন আপনার যে এই আইনটা করার আগে তো চিন্তা করা উচিত ছিল যে ইট শুড বি ইউনিফর্মলি। বাংলাদেশ ইজ নট এ কান্ট্রি যেখানে ডিসক্রিমিনেটরি, সাউথ আফ্রিকার মতন আপনার এটাকে কি বলে যে আপনার রেসিজমের যে ইয়েটা, মানে কোনো একজনের ডিসক্রিমিনেট করে আরেকজনের আপনি হেল্প করবো, সেটা না করে আপনার কাছে আসবো। একটা ফোন নিয়ে নিই। দর্শক, কে বলছেন? আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। জি জাহাঙ্গীর স্যার। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে বলতে চাচ্ছি, আপনাদের এখানে যে সমস্ত আলোচক সাহেবরা আছেন, জি কিছু কিছু আলোচক প্রায় প্রতিদিনই দেখি ইনভেস্টরদেরকে বলেন তারা ইলিটারেট, তারা না বুঝে না শুনে তারা শেয়ার পারচেজ করে, যার জন্য তারা লসের সম্মুখীন হয়। আমার প্রশ্ন হচ্ছে 2010-এর কথা বলছি না, শেষ সময় বাবল হয়েছিল, 96 সনে বাবল হয়েছিল, কিন্তু আমরা 2011, 12, 13-তে
অনেক অ্যানালাইসিস করে যে সমস্ত ফান্ডামেন্টাল শেয়ার আমরা কিনেছিলাম সেগুলোর দাম এখনো 1/4 না। সেটা নিয়ে আপনারা কথা বলছেন না, উল্টো ইনভেস্টরদেরকে ইউ আর ইনসাল্টিং। ওকে, থ্যাংক ইউ। আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আপনাকে আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। ব্যাখ্যাটা হলো, দেখেন, আপনি একজন মানুষ অনেক উচ্চ শিক্ষিত হতে পারে, তার মানে এই না যে সে সব কিছুতেই সে পারদর্শী হবে। যেমন আমি বলি যে একজন ডক্টরেট মানুষ, উনি কিন্তু কম্পিউটার চালাতে জানেন না, তাহলে উনাকে কম্পিউটার লিটারেসিতে আসতে হবে। তাহলে আমি যদি পজিটিভলি বলি কম্পিউটার লিটারেসিতে আসতে হবে, তাহলে কম্পিউটার লিটারেট হবে উনি। উনি কিন্তু ডক্টরেট, মাইন্ড ইউ। সো সিমিলারলি আমরা যখন এখান থেকে আমাদের সম্মানিত গেস্টরা যখন বলেন, তার মানে এই নয় যে উনি একেবারে বকলম, তা নয়। এইটা উনারা যে জিনিসটা বোঝাতে চান যে পুঁজিবাজার সম্বন্ধে সম্যক জ্ঞান উনাদের নাই, সেই জিনিসটা উনারা বোঝাতে চাচ্ছেন। সো আপনি কিন্তু মাইন্ড করার মতো জিনিসটা না, আপনি হয়তো ভুলভাবে নিয়েছেন। ওনারা এই জিনিসটাই বলতে চান যে সম্মুখ ধারণা পুঁজিবাজার সম্বন্ধে নাই, যার কারণে কিন্তু দেখবেন যে সব সময় কিন্তু বিনিয়োগকারীরা আরেকজন কি করছে, আমার পাশের জন কি করছে, আমার অমুক বড় ভাই কি কিনেছে, উনি কি বলে দিয়েছেন কেনার জন্য। সো এইসব জিনিসগুলো কিন্তু হয়। আমরা এখান থেকে সেই জিনিসগুলোই বলার চেষ্টা করি যে, এবং আপনি খেয়াল করবেন আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু ওনারা একটা বুকস অফ অ্যাকাউন্টস কিভাবে রিড করতে হয়, ওখানে অনেক চালাকি থাকে। সেই চালাকিগুলা কিভাবে ধরতে হয় সেগুলো কিন্তু ওনারা একটা 3 দিনের এবং 7 দিনের ওনারা শিক্ষাদান করছেন এবং ওনারা ট্রেনিং দিচ্ছেন। সো এই জিনিসগুলো, আমি হয়তো আই মে বি এ ডক্টরেট, ডাজ নট মিন যে আই উইল বি এক্সপার্ট ইন রিডিং দ্য বুকস অফ অ্যাকাউন্টস। সো দ্যাট ইজ আ ডিফারেন্ট সিচুয়েশন। দর্শক মণ্ডলী, আই হোপ আমি আপনার প্রশ্নের উত্তর দিয়েছি। আরেকটা ফোন আছে দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু চট্টগ্রাম তাহের বলছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আপনার বিনিয়োগকারীদের জ্ঞান এটা আমরা বুঝলাম, কিন্তু এসএসসি, বিএসসি, ডিএসসি যে প্রফেসর, তারপর ওই যে বিচারপতি বসে হয়েছে, ওদের কতটুকু জ্ঞান আছে শেয়ার বাজার সম্বন্ধে, আমাদের যদি না থাকে? জি, ধন্যবাদ। উনারা কিন্তু ইনভেস্টর নন। সো কাজে আমি আমার ভালো টাকা নিয়ে আমি ইনভেস্টমেন্টে যাচ্ছি, ধারণাটা এবং জ্ঞানটা আমি অ্যাজ এন ইনভেস্টর আমাকে থাকতে হবে। আমরা চেষ্টা করছি যে সেই জ্ঞানটা দেয়ার, পুঁজিবাজার কি জিনিস, কিভাবে সেখানে ইনভেস্টমেন্ট করতে হয়, কিভাবে সেখানে আপনি সেল বাই করতে হবে, সেই ধারণাগুলো আমরা দিয়ে থাকি। এবং ঢাকা এবং চিটাগং এবং এসইসি তিনজনই কিন্তু এই কাজ প্রত্যেক মাসে মাসে কিন্তু করছে, এটা একেবারে কন্টিনিউয়াসলি চলছে। সো আমার মনে হয় যে এখানে আপনারা পজিটিভলি জিনিসগুলো নেবেন। আমি আরেকটু অ্যাড করি, বিষয়টা হচ্ছে আমরা বলছি মেজরিটি ইনভেস্টরের কথা, আমরা কিন্তু সব ইনভেস্টরের কথা বলতেছি না। অনেক ইনভেস্টর আছে আমাদের এখানে আছে, তাদের পোর্টফোলিও শেয়ার কিনেছে 4 বছর 5 বছর আগে, 5 টাইম 6 টাইম গ্রোথ আছে। আমরা কারণ হচ্ছে কি, ওনারা যখন শেয়ার কিনে, আমরা পোর্টফোলিওগুলো অ্যানালাইসিস করে দেখেছি, ওনারা কিন্তু ডেইলি ট্রেডিং প্যাটার্নও খুব বেশি আসেন না। ওনারা একটা কোম্পানি দেখে যে কেনেন, এই কোম্পানিটা 10 বছর পরে কোথায় যাবে, 5 বছর এরকম চিন্তা করে। বা অনেকেই শেয়ার কিনেছেন, অনেক পড়ে গেছে, পরবর্তী দেখা গেছে যে ওনাদের মধ্যে কোনো ভাবান্তর নাই, ওনারা আস্তে আস্তে কিনে যাচ্ছেন। আবার কিছু বিনিয়োগকারী আছেন যারা মেজরিটি পোর্শন বিনিয়োগকারী, যারা ডেইলি ট্রেড করতে চায়। আমাদের বিষয়টা হলো, ট্রেড করলে অ্যাজ এ ব্রোকার আমরা খুব কমিশন পাই, অর্গানাইজেশনের লাভ হয়, গভর্নমেন্ট ট্যাক্স পায়। আমরা কিন্তু সেটা যে ট্রেড করেন, আপনি একটা কোম্পানি বুঝে করেন, এই কোম্পানিটা 5 বছর পরে কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, ইনকাম কি হচ্ছে, একটা বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা কি, এবং আপনাকে নিয়মিত ডিভিডেন্ড দিতে পারবে কিনা, মানে যেই টাকায় আপনি কিনতেছেন আপনার ডিভিডেন্ড ইল্ডটা কীভাবে অ্যাডজাস্টমেন্ট হবে, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আসলে বলতেছি। এবং লিটারেসি যে একটু প্রবলেম আছে, সেই কারণে কিন্তু এখন ইন্টারমিডিয়েট এবং ক্লাস 10 লেভেলও বইয়ের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে, এবং আমরাও ট্রেনিং দিচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, সবাই চাচ্ছে যে একটা লিটারেট মার্কেট হোক, তাহলে বাজারটা একটা অয়েল বিহেভ করবে, হেলদি বাজার পাবো, হেলদি বাজার পাবো। দর্শক মণ্ডলী, আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমাদের সাথেই ছিলেন এতক্ষণ। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। জামাল ভাই, আপনি ব্রেকের আগে কিছু বলছিলেন যে আমাদের পুঁজিবাজারের অবস্থা এই মুহূর্তে কি, এবং ইকোনমিক্সের সাথে যদি আমি দেখি তাহলে কি জিনিস দাঁড়াচ্ছে। আমাদের তো পুঁজিবাজার ধরেন আপনার
এখন যে স্টেজে আছে আমার মনে হয় যে এটা একটা স্টেবল সিচুয়েশনের দিকে যাচ্ছে, কারণ আফটার ডিমিউচুয়ালাইজেশন এখন কিন্তু অ্যাবনর্মাল কোনো কিছু হওয়ার আপনি দেখেন গত 2 বছরের ভিতরে অ্যাবনর্মাল কিছু হয় নাই। ছোটোখাটো জিনিস তো থাকবেই, কারণ ক্যাপিটালিস্ট ইকোনমিতে, মার্কেট ইকোনমিতে পুঁজিবাজারটা হলো একটা ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল কম্পোনেন্ট, এবং সেই ক্রিটিক্যাল কম্পোনেন্টটা যারা ডিল করবে ওই লোকগুলো ক্রিটিক্যালি ব্রিলিয়েন্ট হতে হবে। কারেক্ট। এবং সেই লোকগুলো যদি ওইটা না হয় তাহলে উনি লাভ লসের ক্ষেত্রে ওনার একটা অসুবিধা হবে। কিন্তু যেটা আপনার ধরেন পরিবেশ সংক্রান্ত, যেটা আপনার ব্যাংকিং ব্যাপারে যেটা বললেন যে আপনার যে স্মল যে সেভ এই ইনভেস্টার SME এদেরকে যদি আপনি গ্রো না করেন, একটা সময় হয়ে যাবে কি ডিফারেন্স বিটুইন রিচ অ্যান্ড পুয়ার উইল বি মাচ ওয়াইডেন, এবং এটা হচ্ছে। এবং সেটা হওয়ার কারণে একটা পর্যায়ে দেখা যাবে যে দেশে অস্থিরতা, এই সমস্ত জিনিস ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টের এগেনস্টে পরিবেশটা সৃষ্টি হয়ে যাবে। কারণ যখন আপনার মানুষের দারিদ্রতা হলো মানে শান্তির বিপক্ষে, মানে কিন্তু জামাল ভাই ইনভেস্টমেন্ট তো আসছে না। আমরা Investment জানি না, যে investment- যে কথাটা আমি শুরুতে বললাম যে 200 ইন্ডাস্ট্রি এমন আছে যে আজকে গ্যাস দিলে কালকে ওনারা প্রোডাকশনে যেতে পারেন। আমি যদি ইনভেস্টমেন্টটা না আনতে পারি তাহলে পরে আমার এই যে গ্যাপটার কথা বললেন এটা আরো ওয়াইডেন না, এটা widen হবে, আমি কারণ যদি না আনতে পারি তাহলে চাকরির সংস্থান হবে না। সো এই জিনিসটার মধ্যে কিন্তু আপনি ইনফ্রাস্ট্রাকচার যেটা নাই এটা তো রিয়ালিটি। এখন আপনার ধরেন বলবেন যে গভর্নমেন্ট শুড ডু ইট, এটা প্রোভাইড করা উচিত ইনফ্রাস্ট্রাকচার। সেই ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করতে যায় গভর্নমেন্ট, পৃথিবীর সব দেশে গভর্নমেন্ট ইজ স্লো, প্রাইভেট সেক্টর ইজ ফাস্টার। এটা ইউনিভার্সালি ট্রু। কারণ আপনি যখন একটা ধরেন আপনার বাংলাদেশ টেলিভিশনই ধরেন, আর এই যে একটা বিল্ডিং, এই যে বিল্ডিংটা এখানে, এই বিল্ডিংটার ভিতর কয়টা টেলিভিশনের অফিস আছে? 2-3টা নিশ্চয়ই আছে। 2টা। আমার তো মনে হয় বিটিভি আছে না, আমাদের যে বিটিভি আছে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশে কত 30টার মতন চ্যানেল আছে। জি। এদের সবগুলোর অফিস ওখানে অ্যাকোমোডেট হয়, হ্যাঁ, কিন্তু ওরা এত বড় অফিস দিয়ে কি করতেছে? হিউজ হোয়াট দে আর ডুইং? আজাইরা জায়গা আপনার ফেলায় রাখছে। কারণ বাংলাদেশে যে ল্যান্ড স্ক্যাস কান্ট্রি, এখানে এমন জায়গা আপনার তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে কাউরন বাজারের মতন জায়গা আপনার, এই যে কাউরন বাজার, এই কাউরন বাজারে ছিল কমার্শিয়াল ডিস্ট্রিক্ট। এটা যদি কোনো এফিসিয়েন্ট বিজনেস ফ্রেন্ডলি গভর্নমেন্ট করতো তাহলে কিন্তু এই কাউরন বাজারকে বিজনেস ডিস্ট্রিক্ট হিসেবে ডিক্লেয়ার করতো। এখানে তালা রিপেয়ার করার জন্য এই জায়গা না, এখানে জায়গা হলো ক্রিয়েটিভ মাইক্রোসফটের মতন কোম্পানির অফিস হবে, এখানে বিল্ডিং করবেন, এমন একটা আইসিটি পার্ক করবেন। আইসিটি পার্কে একটা কত বছর ধরে এখানে লটকি আছে দেখেন। আমরা এই জনতা টাওয়ার, আমরা তো গত 30 বছর ধরে এটার কথা শুনতেছি, খালি এনিথিং হ্যাপেনিং হচ্ছে না। এবং এটা যতক্ষণ পর্যন্ত আপনি করতে পারবেন, এবং সেইটার পথে এখন কিন্তু গভর্নমেন্ট ইজ মুভিং টুয়ার্ডস, এবং সেটা করার জন্য আপনাকে অনেক কিছু বোল্ড সিদ্ধান্ত নিতে হবে। আপনার এই যে তেজগাঁতে ট্রাক স্ট্যান্ড সরাইতে পারেন কত, লাস্ট 44 ইয়ার্সে আপনার কোনোদিন এটা সরাইতে পারে নাই। রিসেন্ট টাইমে দেখেন 2জন মন্ত্রী, 1জন মেয়র ওনাদেরকে আটকায় রাখছে। এই যে হলিগন, এদের কাছে কি দেশ জিম্মি থাকবে নাকি এটা মানে ক্লাস ইনভেস্টমেন্ট আপনি আনবেন, সেই এনভায়রনমেন্টে দিয়ে তাদেরকে বলবেন যে এখানে ওয়ালমার্টের ডিপার্টমেন্টাল স্টোর হোক এখানে, সেটা তো আপনি করতেছেন না। তার মানে কি এইটা যতক্ষণ পর্যন্ত ওই পরিবেশটা আপনাকে ক্রিয়েট করার জন্য দেন, ওয়ান্স বাংলাদেশি ইনভেস্টার্স দে ফিল কনফিডেন্ট যে এখানে ইনভেস্ট করলে আমি আমার টাকা ফেরত পাবো, এখানে আইন শৃঙ্খলা পুলিশ আমাকে হেল্প করবে, এখানে জমি রেজিস্ট্রেশনের সময় আমাকে ঘুষ দিতে হবে না, জয়েন্ট স্টক কোম্পানিতে আমি যখন কোম্পানির ডাইরেক্টরশিপ চেঞ্জ করবো ওখানে ঘুষ দিতে হবে না ক্রিমিনালদের কাছে, তারপর বোর্ড অফ ইনভেস্টমেন্টে আমি যখন ওয়ার্ক পারমিটের জন্য যাব তখন আমাকে মানে ঘুষ দিতে হবে না, অথবা তার ওই মাল্টিপল ভিসা, অমুক ভিসা, ওয়ার্ক ভিসা এগুলো পাওয়ার জন্য লোকের পিছনে দরজায় ঘুরতে হবে না। এই পরিবেশ যতদিন পর্যন্ত আপনি চেঞ্জ না করতে পারবেন, শুধু বক্তৃতাই দেওয়া যাবে না। আমি একবার তাইওয়ানে একটা প্রেজেন্টেশন দিয়েছি বাংলাদেশের ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টের উপরে। যেহেতু আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন সরকারি অফিসাররা যেতে পারে না, তখন প্রাইভেট সেক্টর থেকে আমাদের হায়ার করলো। ওখানে যাওয়ার পরে সারাদিনভর বাংলাদেশের ফিসক্যাল ইনসেন্টিভ, ওটা সেটা লেবার ল, ওই সেই সমস্ত বিজনেস এনভায়রনমেন্টের উই মেড দি প্রেজেন্টেশন। বিকালবেলা একজনে উঠে বললে যে ইউ বাংলাদেশি, ইউ আর ন্যাটো। আমি বললাম হোয়াট ইজ ন্যাটো?
no action, talk only. You talk only, but you no action. So this is how it is going on. আপনি যদি ওই নো অ্যাকশন নেটোতে যান তাহলে এটাই চলতেছে। সুতরাং ওইটাকে আপনাকে অ্যাকশনে রূপান্তর করতে ভিজিবল, সামথিং ভিজিবল। আপনি কারণ বাজারের মতন জায়গায়, কারণ বাজারে সোনারগাঁয় প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের সামনে মাছের বাজার আছে, আমাদের কি পলিসি মেকাররা দেখে না? আমাদের ইন্ডাস্ট্রিজ মিনিস্টার দেখে না? আমাদের বাণিজ্য মন্ত্রী দেখে না? আমাদের ফাইন্যান্স মিনিস্টার দেখে না? না, আপনি জামাল ভাই সঠিকভাবে বলেছেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে অনেক উন্নয়নের দরকার আছে এবং আমরা আজকে এয়ারপোর্ট থেকে যদি মতিঝিল যাই প্রায় 2.5 ঘন্টার সময় লাগে, সেই জিনিসগুলো নিশ্চয়ই না, এটার ব্যাপারে আমার একটা বক্তব্য আছে। সেটা হলো বাংলাদেশে এখন যে ট্রাফিক জ্যাম বা এই সমস্ত জিনিস আছে, দিস ইজ জাস্ট এ গ্রোথ পেইন। একটা বাচ্চা যখন বড় হইতে থাকে তখন তার হাড় গোড় এগুলো বড় হয়, তখন কিন্তু ব্যথা করে। এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্রোথ পেইন আমাদের এখন চলতেছে। ট্রানজিশন ফ্রম পুয়ারার কান্ট্রিতে আমরা ইয়ের দিকে যাব, মধ্যম আয়ের দেশে, মধ্যম আয়ের দিকে। রাইটলি স্যার। আমি জানাব আলী আপনার কাছে আসতে চাচ্ছি। একটা জিনিস আমাকে একটু মানে চিন্তিত করে তোলে, সেটা হলো যে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে ব্যাংক সেক্টরের কিন্তু এখন আমাদের পুঁজিবাজারে খুব একটা প্রাইস লেভেলটা এমন একটা পর্যায়ে আছে, কিন্তু এই ব্যাংক সেক্টরটা কিন্তু একটু যদি টার্ন অ্যারাউন্ড হতো তাহলে পুঁজিবাজারটা কিন্তু মোটামুটি একটা গতি পেয়ে যেত। যে বিষয়টা আপনি আসছেন, ধন্যবাদ। কারণ আমি নিজেও একটা ব্যাংকের সাবসিডিয়ারিতে কাজ করি, আর ব্যাংকের বিভিন্ন ইস্যু নিয়ে আমরা ইনভলভমেন্ট থাকি। ব্যাংকগুলোর শেয়ার ক্যাপিটাল যেহেতু একটু বেশি, শেয়ার সাপ্লাই বেশি, সেক্ষেত্রে দেখা গেছে যে যারা বাজারে শেয়ার মুভমেন্টে যায়, মানে শেয়ার মুভ করায়, শেয়ারের দাম ক্যাপিটাল গেইন পেতে চায়, তাদের জন্য এটা খুব হেলদি না। কারণ অনেক শেয়ার কেনার পরে খুব বেশি মুভ হয় না, আবার যখন এই শেয়ারগুলো স্কোয়ার আপ করতে যায় তখন দেখা গেছে ওই ধরনের বায়ার আসে না। কিন্তু যারা ডিভিডেন্ড বেজে আসে, আপনি যদি দেখেন গত বছর যেই ব্যাংকটা, যেমন ধরেন আমি কয়েকটা ব্যাংকের নামে বলি, যে ওয়ান ব্যাংক দেখেন, এই ইস্টার্ন ব্যাংক দেখেন, ও এরকম লট অফ ব্যাংক আছে, মার্কেন্টাইল দেখেন, যেই ব্যাংকগুলোয় ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10%, 15%, কি ঠিক গত বছর যেই দাম ছিল তার থেকে কিন্তু এখন দাম অনেক ক্ষেত্রে অনেক ব্যাংকেরই বেশি বা কাছাকাছি। তাহলে যারা ডিভিডেন্ডটা এনজয় করেছে, এক্স ডিভিডেন্ড, তাদের কিন্তু এই রিটার্নটা হচ্ছে, যদি সে অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে টাকাটা রাখতো, ধরেন সে ব্যাংকে বা কোনো লিজিংয়ে, এফডিআর ফর্মে, এনিহাও এটা থেকে বেশি আসছে। বা আমরা যারা ব্যাংকের পোর্টফোলিও ম্যানেজ করি, আমরা যারা ডিভিডেন্ড খেয়েছি ওই ব্যাংকগুলোর, এখন কিন্তু আমাদের রিটার্ন অলমোস্ট ওখানে 20%-এর মধ্যে আছে অনেক ব্যাংকে। আবার কিন্তু আমি একটু ইন্টারাপ্ট করছি, সরি ফর দ্যাট। আমি কিন্তু যে অ্যানালাইসিস এবং তাতে করে আমি যা দেখলাম, তাতে করে কিন্তু আমাদের যে ইন্টারেস্ট রেট যেটা এখন আছে প্রচলিত এই মুহূর্তে, সেখান থেকে আমি ক্যালকুলেট করে দেখলাম যে যে ডিভিডেন্ড yield যেটা হবে আমার, ইট ইজ মোর দেন দ্য ইন্টারেস্ট রেট। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে প্রায় ডাবল অফ ইন্টারেস্ট রেট। সো এই যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেশন, তো এই তারপরেও ইনভেস্টমেন্টের জন্য, ট্রেডিং এর জন্য, ইনভেস্টমেন্টের জন্য কেন লোকজন আসতেছেন না? এটা একটা, যারা পুঁজিবাজারে একটা বড় ধাক্কা খেয়েছে এবং এটা একটা সিম্পেথিক এবং সাইনোনিমিক রিঅ্যাকশন হয়েছে অন্যান্য বিনিয়োগকারীর মধ্যে। যার কাছে টাকা আছে সেটা বুঝতেই চায় না, দূর থেকে বলে না ভাই ওখানে গেলে তো আমি টাকা হারাবো। এই যে একটা প্যাটার্ন, এটা আস্তে আস্তে কিন্তু সময়ের প্রেক্ষিতে আস্তে আস্তে রিলিফ হয়ে আসবে। আর এই ফেয়ার ফ্যাক্টরটা, ফেয়ার ফ্যাক্টরটা আস্তে আস্তে রিলিফ হয়ে আসবে। আর একটা বিষয় আছে, নতুন অনেকগুলো ইনস্টিটিউশন হয়েছে, তাদের একটা স্কোপ আসবে যে বিনিয়োগ করার জন্য। এবং আপনি দেখবেন ব্যাংকে লট অফ মানি আছে, তারা কিন্তু 2.5, 3, 4%-এ, যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে না, জামাল ভাই আর আপনি আলাপ করলেন এবং আমিও দেখলাম, আমি নিজেও অর্থনৈতিক ইন্ডিকেটরগুলো দেখি। কারণ ফুয়েল সাপ্লাই সাইড যদি না থাকে, জ্বালানি সাপ্লাই না থাকলে তো ইন্ডাস্ট্রি তার ফুয়েল কোথা থেকে পাবে? সঙ্গত কারণে এখানে ব্যাংকের যখন স্পেস হবে, ব্যাংক, লিজিং এবং নতুন ব্যাংক, তারাও কিন্তু পুঁজিবাজারে আস্তে আস্তে বিনিয়োগ করবে। কারণ হচ্ছে কি, সে অন্য জায়গা থেকে এখানে বেশি, আর যেখানেই লাভ আছে সেখানে আসবে। এখন বিষয়টা হচ্ছে কি, যারা অ্যাক্টিভ বিনিয়োগকারী আগে থেকে আছে, তাদের তো ইকুইটি কম, তাদের জন্য হয়ে গেছে সমস্যা। সেই কারণে আমি আলোচনার প্রারম্ভে বলেছিলাম যে এখানে একটা বেল আউট প্রসেস আনতে হবে পদ্মা ইনস্টিটিউশন, আর ইনস্টিটিউশনেই এই বেল আউট প্রজেক্টটা বিনিয়োগকারীর মধ্যে ডিসেমিনেট করবে।
কিন্তু জনাব আলী, আপনার কাছে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো যে দেখেন, বিদেশে ইনভেস্টমেন্ট ব্যাংকিং একটা রেওয়াজ আছে এবং সেখানে আছে। আমাদের এখানে ইনভেস্টমেন্ট ব্যাংক ওই অর্থে নাই, কিন্তু মার্চেন্ট ব্যাংকসগুলোকে আমরা বলে থাকি যে ইটস অলমোস্ট লাইক অ্যান ইনভেস্টমেন্ট ব্যাংক। তো ইনভেস্টমেন্ট ব্যাংক বিদেশে যে কার্যকলাপগুলো করে এবং যে স্টাডিজগুলো করে, এবং এই স্টাডিজগুলো করে ওনারা কিন্তু স্টক এক্সচেঞ্জ এবং রেগুলেটরসদের কাছে দেন জি। যে এই আমাদের এই জিনিসটা প্রয়োজন, এই প্রোডাক্ট আসা দরকার। সো এই প্রোডাক্ট বেসটা আমাদেরকে কেন আমরা বাড়াতে পারছি না, এবং সেখানে এই প্রোডাক্ট বেস বাড়াবার জন্য কি আদৌ আমাদের যে মার্চেন্ট ব্যাংক, যেটাকে আমরা ইনভেস্টমেন্ট ব্যাংকের আদলে বলছি, ওনারা কি কোনো কাজ করেন এই ব্যাপারে? না, এই অংশটায় আসি। দেখেন, বাংলাদেশে ইনভেস্টমেন্ট ব্যাংক একটা আছে, সেটা হচ্ছে আইসিবি। 1976 সালে যে কর্পোরেশন অ্যাক্ট, সেটা সে ইনভেস্টমেন্ট ব্যাংক হিসেবে ফাংশন করে। সে ডিপোজিট নিতে পারে, ল্যান্ডিং করতে পারে বিভিন্ন ফর্মে, ইকুইটি, অল ফর্ম। আর কোনো ধরেন ইনভেস্টমেন্ট ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়নি। এখন মার্চেন্ট ব্যাংক কিন্তু ডিপোজিট নিতে পারে না, সে ডিপেন্ড অন ইজ ওন ইকুইটি অ্যাজ ওয়েল এজ লোন। তো সঙ্গত কারণে তার কিন্তু যে কাস্টিং থাকে, কস্ট অফ ফান্ড, সেটা কিন্তু হাই। আর যেহেতু এখানে প্রফেশনালিজম ছিল না, 2010টা অনেকের গায়ের উপরে গেছে, তার ইকুইটি কিন্তু অনেক ক্ষেত্রে সে পড়ে গেছে। এখন তাকে সার্ভাইভাল একটা বিশাল ফ্যাক্টর। সেকেন্ড ইস্যুটাতে যেটা আসছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন রিসার্চ করার জন্য আমাদের এখানে প্রফেশনাল, যেহেতু এটা একটা ডাউনিং সেক্টর, যারা ভালো ভালো লোক, ফোকাস লোক, এখানে ক্যারিয়ার রিস্কটা অনেকে এন্ট্রি করতে যাচ্ছে না। আমরা যারা প্রফেশনাল ডিগ্রি হোল্ডার, আমরাও চিন্তা করতেছি যে এখানে যদি এই অবস্থায় চলে ডে আফটার ডে, তাহলে আমার ক্যারিয়ার তো একসময় কনজাংশন হয়ে যাবে, আমাকেও টার্ন করতে হবে। এই যে একটা ফ্যাক্টর, বাজার যদি ভালো হতো বা একটু একটু করে গ্রো করতো, প্রফিটেবিলিটি বাড়তো, তাহলে এখানে কি হতো? এখানে দেখতেন যে প্রফেশনালরা আসতেছে, বিদেশি স্টাইলে রিসার্চ দিচ্ছে, কাস্টমারকে এনশিওর গ্যারান্টেড ইনভেস্টমেন্ট দিচ্ছে। আমরা কিন্তু জনাব আলী, আপনি নিশ্চয়ই জানবেন যে এক সময় কিন্তু ওই লিজিং কোম্পানিগুলো ডিপোজিট নিতে পারতো না। জি। এইটা কিন্তু ওনারা ফাইট করেছেন, বাংলাদেশ ব্যাংকে বুঝিয়েছেন এবং সরকারকে বুঝিয়েছেন, এবং তারপরে কিন্তু ওনারা এখন নিচ্ছেন। ডিপোজিট নিতে পারছেন, অ্যালাউ করেছে। সো এই মার্চেন্ট ব্যাংকগুলোকে আপনারা এই প্রস্তাবনা কেন দিচ্ছেন না? কারণটা হলো যে আপনার যদি কস্ট অফ ফান্ড কমে আসে, তাহলে আপনি কম কস্টে কিন্তু বিনিয়োগকারীদেরকে লেন্ডিং করতে পারবেন। জি। সো এইটা আরেক ধাপ আগিয়ে যাবে যে আপনি পুঁজি বাজারের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসলেন। জি। সো এইটা আপনারা কেন আমরা 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 এটা এটা নিয়ে নিয়ে অ্যাপ্রোচ আলোচনা করেছি। করছেন? নট অনলি দ্য অ্যাপ্রোচ, আমরা এইভাবে অ্যাপ্রোচ করেছি যে তুমি তাকে ডিপোজিট নিতে দাও রিস্ক বেস স্টেজ, তার ক্যাপিটাল অ্যাসেস করি, এডুকেশন স্টেজ অ্যাসেস করি, রিস্ক বেস অ্যাপ্রোচ নিয়ে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত দেওয়া হোক। তাহলে হবে কি, তারা ওন স্টাইলে ফান্ড কালেক্ট করবে এবং সেটার অ্যাপ্লিকেশন করবে, সাথে সাথে তার রিসার্চিং ক্ষমতা বাড়বে। এবং বিনিয়োগকারীকে যদি আমি আজকে বলতে পারি অ্যাজ এ ব্রোকার আই কান্ট, একজন মার্চেন্ট ব্যাংক বলতে পারে যে ঠিক আছে তুমি এখানে বিনিয়োগ করো, দিস ইজ গ্যারান্টেড, আমি 8% তোমাকে দিব, লস হলে আমার। এটা কিন্তু একজন মার্চেন্ট ব্যাংক তাকে গ্যারান্টেড ইনভেস্টমেন্ট দিতে পারে, একজন ব্রোকার পারে না। ব্রোকারের সেই অংশ কিন্তু সে এখন নাই। তখন কিন্তু বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসতো। আর আপনি যদি দেখেন, আপনি যে অংশটা বললেন ব্যাংকের ডিভিডেন্ড ইল্ড বা অন্য ডিভিডেন্ড, ক্যাপিটাল গেল বাদ দেওয়ার পরেও যদি ডিভিডেন্ড ইল্ড দেখেন, এটা কিন্তু 10% অ্যাবাভ, তাহলে কিন্তু সে ওখানে স্পেড অনেক লুক্রেটিভ। এই মুহূর্তে পুঁজিবাজারের যে ইনভেস্টমেন্ট যদি কেউ করে, তাহলে পরে আপনার ডিভিডেন্ড ইল্ড কিন্তু সেভিং অ্যাকাউন্ট ইন্টারেস্টের চেয়ে ডবল অনেক ক্ষেত্রে আমি দেখেছি। জি। সঠিকভাবে বলেছেন আপনি জনাব আলী। আমি আপনার কাছে আসতে চাচ্ছি জামাল ভাই, এই যে আমি যে প্রশ্নটা ওনাকে করলাম, একই প্রশ্ন আপনাকে করতে চাই যে এই যে ইনোভেটিভ কিছু করা, ইনোভেটিভ কিছু আইডিয়াস কিংবা ইনোভেটিভ কোনো প্রোডাক্ট আনাটা, এই মার্চেন্ট ব্যাংকরা কি মানে ওনাদের ডিউটি কি করছেন না ওনারা দে আর ফেলিং টু দ্য ডিউটিস? কেন এই প্রোডাক্টগুলো, অনেক প্রোডাক্ট কিন্তু আছে যেগুলো মার্চেন্ট ব্যাংকসরা আনতে পারেন। যেমন একটা আমরা আলোচনা করলাম যে বাংলাদেশ ব্যাংকের সাথে আলাপ করে ওনারা ইয়েটা কম কষ্টে টাকাটা এটা তো একটা ভালো প্রস্তাব। কারণ হলো আপনার এভরিবডি হ্যাজ গট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ অ্যাসোসিয়েশনস। আচ্ছা, এখানে আপনার কান্ট্রি অফ অ্যাসোসিয়েশন, অ্যান্ড বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ হলিডেজ।
মানে বছরে আপনার দেখবেন যে 365 দিনের ভিতরে যত দিবস আছে সব যোগ করে আপনি দেখবেন যে নেটওয়ার্কিং ডে অনেক কম। এবং আপনার দেখেন এখানে এই অ্যাসোসিয়েশনগুলো যদি ওনাদের যে ওন রিসার্চ উইং তাদের থাকতে হবে। মার্চেন্ট ব্যাংকারদের অ্যাসোসিয়েশন আছে, আপনাদের ব্রোকারেজ হাউসের অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশন নাই কোন জায়গায়, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আছে, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আছে, তারা এগুলা ব্যাংকের দুইটা association, দুইটা একটা মালিক, আবার রাষ্ট্রায়ত্তগুলোর আর একটা। তার মানে কি আপনার 3-4টা আছে। বাংলাদেশের যে কান্ট্রি অফ অ্যাসোসিয়েশন সেখানে এদের জব হলো এই রিসার্চগুলো করা। আপনি দেখেন বিআইডিএস এর গভর্নমেন্ট স্পন্সার্ড আপনার এই রিসার্চ ইনস্টিটিউশন। স্বাধীনতা পরবর্তী সময় বঙ্গবন্ধু মনে হয় 25 কোটি টাকা তাদেরকে একটা স্টেকে দিচ্ছে। সেখানে কি কাজ হচ্ছে? সেখানে শেয়ার মার্কেট সম্বন্ধে কোনো রিসার্চ আছে আপনি দেখেন, আছে নাকি? গত 15 বছরে কোনো শেয়ারের রিসার্চ আছে? তারপরে ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, সেখানেও আপনার আরও ফান্ড দিতে পারে। অ্যাট্রাক্ট করেন আপনি একটা স্পেসিফিক দিয়ে এজেন্ডা দিয়ে বলে যে দিস ইজ ইউর টার্মস অফ রেফারেন্স। এই টার্মস অফ রেফারেন্স আমি জিনিস চাই, এটার এক্সাক্ট সিচুয়েশনটা কি আমাকে ডাটা অ্যানালাইসিস করে আপনারা দেন, এটা দিস ইজ দি ফান্ড ফর দ্যাট এক্সপেন্ডিচার। এটা নাই, না থাকার কারণে ছুটাফাটা কাজ চলতেছে। ওই যে আপনার বিভিন্ন সময় আসে না, ওই মেইন পার্মানেন্ট এমপ্লয়ি না নিয়ে ক্যাজুয়াল লোক দিয়ে কী হবে? আপনাকে তো ফুল টাইম এই সমস্ত অর্গানাইজেশন এগুলো করা উচিত। যেমন আপনার ধরেন আমেরিকাতে যখন আপনার সার্ভেন্টস-অক্সলি অ্যাক্ট হলো এই যে এনরনের ফেলিওরের পরে, তারা গভর্নমেন্টের স্ট্যান্ডিং কমিটি, গভর্নমেন্টের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি করছে, বাইরের এক্সপার্ট কমিটি করছে, করে রিকমেন্ডেশনগুলো একসাথ করে দেন পলিসি লেভেলে ডিসকাস করে দে ডিসাইডেড আমরা এই পাবলিক অ্যাকাউন্টিং ওভারসাইট বোর্ড করব। সেখানে আপনার আমাদের এখানে যেরকম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হয়েছে, হলো, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল হচ্ছে না। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টটা কিভাবে হলো? গভর্নমেন্ট কি কোনো রিসার্চ ওয়ার্ক করছে? গভর্নমেন্টের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কি কোনো রিসার্চ ওয়ার্ক করছে? ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ ওয়ার্ক করা উচিত ছিল এবং সমস্ত কম্পারেটিভ স্টাডি করে দেন দে শুড সাবমিট দি রিপোর্ট। ফাইনালি ওনারা ডিসাইড করে। জালাল ভাই, কাউন্সিল হচ্ছে না কেন? কাউন্সিল হচ্ছে না কেন? এটা তো গভর্নমেন্ট, ইউ শুড আস্ক গভর্নমেন্ট। আমি কেমনি উত্তর দিব? আপনি অর্থনীতি সমিতির এটা হওয়া উচিত। সাধারণ সম্পাদক হিসাবে জিজ্ঞেস করছি, আমরা চাচ্ছি এই কাউন্সিলটা হচ্ছে না কেন, এতদিন আটকে আছে কেন? এখন তার কারণটা হলো যে এটা যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য তত মঙ্গল। সবাই আশা করে তো তাই, কিন্তু এখন এই গণদাবি, জনগুরুত্বপূর্ণ বিষয়ক দাবি, এটা যদি এখন কেউ নোবডি লিসেন টু দ্যাট, তাহলে তো আপনার এটা ডিলে হবে। ডিলে হলে আপনার যে উদ্দেশ্যে ডিলেটা হচ্ছে কেন, পারপাসটা, সেই জিনিসটাই জানতে চাচ্ছি যে ডিলে হচ্ছে কি লোকবল পাচ্ছে না সরকার নাকি কেন? এটা দোজ হু আর ইনভলভ দে ক্যান আনসার দিস কোশ্চেন। এটা তো আমি উত্তর দিতে পারবো না। বিষয়টা হলো দেখেন, এটা কিন্তু 2007 থেকে শুরু হয়েছে, হ্যাঁ, 111 থেকে শুরু হয়েছে। তো এটা আসলে ইমপ্লিমেন্টেশন রোড ম্যাপটা যেটা ছিল, আমার মনে হয় সেখানে তো ফেলিউর হয়ে গেছে। কারণ ইমপ্লিমেন্টেশন রোড ম্যাপটা ক্লিন না, যে এইভাবে হবে, যেটা বললো জামান ভাই, যে স্টাডি করা হবে, এইভাবে হবে, তারপরে এটা কাউন্সিল হবে, এবং যে অনেক জিনিস ইনকর্পোরেট করা হয়েছে যেগুলো আগে ইমপ্লিমেন্ট করা হয় না। কোম্পানি লর অনেক কিছু কিন্তু ফানিজেবল মেজর ছিল, সেগুলো কিন্তু আনা হয় না। আমরা যেটা দেখেছি এটা অনেকটা কাট পেস্ট করে, মানে বাংলাদেশের সাথে যেটা মডিফিকেশনটা ওইভাবে শুট করে করা হয় নাই, অনেকটা কাস্টমাইজেশনটা খুব স্মার্ট। কাস্টমাইজেশন আপনার এটা যদি আপনার এখন আপনার এটা যদি জরুরি মনে করে গভর্নমেন্ট, পার্লামেন্টে কোন জিনিসটা পার্লামেন্টে আইন পাস হয় নিশ্চয়ই জরুরি। অর্থনৈতিক সব কিছু মিলিয়ে অ্যাকাউন্টেবিলিটি, গভর্নেন্স, এগুলোর ইন্টারেস্ট হইতে করা হয়েছে। সেটার পরে এখন কি উদ্দেশ্যে করতেছে, হয়তো কেউ রিটায়ার করলে ওখানে যাই বসবে, এটার জন্য হয়তো হইতে পারে ওনার টার্মটা শেষ হবে, উনি যাই ওখানে বসবে, এই জন্য উনি এটা ডিলে করতেছে। মেবি লোকে সমালোচক যারা তারা তো তাই মনে করে। যেমন ধরেন আরেকটা ট্যাক্স অম্বাসমেন্ট নিয়েও হয়েছিল, যদি আপনি মনে থাকে, ওটা তো আমরা কোনো দেখলাম না যে কোন ন্যায়পাল নিয়ে, তখন আমি ট্যাক্স প্র্যাকটিস করে এটা নিয়ে আমরা অনেক কথাবার্তা, অনেক কিছু বলেছি। এটার কোনো ন্যায়পাল কোনো করদাতায় কোনো উপকার করছে, ন্যায় এস্টাবলিশ করছে আমি কিন্তু দেখিনি। আমরা শুনছি যে ব্যাংকিং এর উপরে কমিশন হবে, কোথায় কমিশন? এখনো তো আপনার ওই ঘুরে ফিরি দেখবেন যে লাউ সেই কুমড়া, আপনি নিয়ে আসবেন একটা দিবেন, যেটা আসে তাই এটাই থাকবে। এটা হলে তার দরকার নেই তো। নেটওয়ার্ক কি জামান ভাই, যেটা আজকে নতুন একটা শব্দ দিল, নো অ্যাকশন টক অনলি। আপনি এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট নিয়ে কতবার আমরা এখানে আমাদের আলাপ বলেছি, বহুবার। আপনারা তো বলতেছেন কত 5-6 বছর থেকে। জালাল আলী জি,
পুঁজিবাজারকে আপনি সামনের দিনে কিভাবে দেখতে চাচ্ছেন? বলা হচ্ছে যে পুঁজিবাজার এই 2016 সালে টেক অফ করার একটা সময়, এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এসএসসি চেয়ারম্যান সাহেবও সেই কথা ব্যক্ত করেছেন যে 16 সালটা টেক অফ করার সময়। আপনি কি যে জিনিসটা আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে এই যে বাংলাদেশ ব্যাংক একটা সুন্দর একটা জিনিস করলো যে এক্সপোজার থেকে ইকুইটি যেগুলো সাপ্লাই হয়েছিল সেটাকে ইকুইটির এক্সপোজার বাইরে নিয়ে গেছে। সো হ্যাভিং সেড অল দিস, এই যে টাকাগুলা কি পুঁজিবাজারে আসছে? এখান থেকে কোন দিকে যাচ্ছে পুঁজিবাজার? যদি আপনি আমাকে বলেন যে একটা কম্প্রিহেনসিভ মানে ডিসকাশনের উপর একটা মন্তব্য করার জন্য, আমি যেটা দেখি অ্যাজ এ অ্যানালিস্ট হিসাবে 2016 সাল পুঁজিবাজারের জন্য একটা বেস্ট ইয়ার। কিন্তু এখানে আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, একটু আগে যেটা বললাম, বিনিয়োগকারী এবং ইনস্টিটিউশন অন্যান্যরা প্রফেশনালিজম কিন্তু ডেভেলপ করতেছে। এখানে দুইটা জিনিস আপনি দেখবেন, শেয়ার এবং কাগজ। ভালো শেয়ার খারাপ শেয়ার আলাদা হয়ে যাবে। আপনারা যদি বিগত দিনেও দেখেন যে মাল্টিন্যাশনাল যেগুলো শেয়ার ছিল আসলেই শেয়ার 2010 সালের প্রাইস থেকে এখন কিন্তু 3 টাইম 4 টাইম হয়েছে। ও শিওর। হোয়াই? অনলি ওয়ান রিজন, কর্পোরেট গভর্নেন্স ইজ স্ট্রং, তাদের প্রোডাক্ট কন্টিনিউটি আছে, প্রোডাক্ট বিসিবি আছে, রিচার্জ আছে, নতুন People নতুন have প্রোডাক্ট faith. ফেথ, নতুন নতুন প্রোডাক্ট অ্যাডাপ্ট করতেছে। এখন আজকের যে আইন, ল রিফরমেশন অ্যাজ ওয়েল এজ যে ইন্টারেস্ট রেট যে ডাউনিং এবং ইনস্টিটিউশনাল সক্ষমতা, সব যদি আমি কনসিডার করি, একটা সাইড যেটা বললাম যে ইকুইটি মাইনাসে, এটা যদি কনসিডার করি, তো আমিও মনে করি যে 2016 সাল হচ্ছে পুঁজিবাজারের জন্য টেক অফ ইয়ার, অ্যান্ড ইট উইল ইনক্রিজ। যেসব শেয়ার বাজারে, যেসব কোম্পানিগুলো আছে যাদের প্রোডাক্ট বিসিবি ভালো এবং প্রোডাক্ট কন্টিনিউটি আছে এবং বাংলাদেশের ডিমান্ডের সাথে যাদের আরও ডিমান্ড বাড়বে, সেই কোম্পানিগুলোর শেয়ার বাড়বে এবং বাজার একটা ভালো পজিশনেই যাবে। আপনাকে মানে ওনার সাথে আমি একটু যোগ করি। জি প্লিজ। সেটা হলো যে আপনাকে বিজনেস এনভায়রনমেন্ট, আপনি বিজনেস ডিস্ট্রিক্টে যাইয়া পলিটিক্যাল মিটিং করতেছেন। ওয়াই? পৃথিবীর কোন দেশে আছে যে আপনার সেন্ট্রাল ব্যাংকের সামনে যাইয়া আপনার ঘেরাও করে সমস্ত রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মিটিং করতেছে? উইল হ্যাভ টু স্টপ দ্যাট। আপনি কারওয়ান বাজারে আপনার মেয়রকে ঘেরাও করে রাখছে 2 জন মন্ত্রী সহ, ঘেরাও করে রাখছে, নোবডি স্পিক্স আউট। সেখানে আপনার সরকারি জায়গার উপরে ট্রাক দাঁড়ায় আছে এবং মোস্ট ভ্যালুয়েবল ল্যান্ড ইন দিস সিটি। সেখানে আপনার, আমার মনে হয় ঢাকা সিটির জমির ভ্যালু নাকি নিউ ইয়র্ক সিটির কাছাকাছি সমান। আমার তো এই মনে হয় জায়গার অনেক মধ্যে আপনি ক্ষেত্রে বেশি। ট্রাক রাখবেন? নিউ ইয়র্কের চেয়ে বেশি। আমি হ্যাঁ। একটা ফোন নিয়ে আসছি জামাল ভাই এখানে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, খুব ছোট্ট করে প্রশ্ন করবেন, সময় একেবারেই শেষ পর্যায়ে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রফিক বলছি ঢাকা থেকে। জি জি, আমার প্রশ্ন হলো যে আপনাদের যে কোম্পানিগুলো যে কোয়ার্টারলি রিপোর্টগুলো দেয়, ফার্স্ট কোয়ার্টার, হাফ ইয়ারলি, থার্ড কোয়ার্টার, এই রিপোর্টগুলা যে স্বচ্ছতা নাই, এই রিপোর্টগুলা স্বচ্ছতার জন্য আপনাদের কি কোনো কিছু করার আছে কিনা? মানে এই রেগুলেটরদের কিছু করা আছে কিনা? হ্যাঁ, বিএসসি বা ডিএসসি, সিএসসি। না, অবশ্যই আছে, অবশ্যই জি আছে। ধন্যবাদ। একটা জিনিস বলে আমি এটার উত্তর জামাল ভাইয়ের কাছে যাব, জানাব আলীও দিবেন। সেটা হলো যে দেখেন, এই রিপোর্টগুলো পরীক্ষা নিরীক্ষা অ্যানালাইসিস করার দায়িত্ব কিন্তু 2 এক্সচেঞ্জেরই কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট আছে, কর্পোরেট কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট। সেখানে কিন্তু এগুলা সব কিছু খুঁটিনাটি দেখা হয়, পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এসইসিতে রিপোর্ট সাবমিট করতে হয়। সো এই একটা জায়গা আমি জানিয়ে আছি। এটা কিভাবে করবে জামাল ভাই? আপনি যদি এটা উত্তর দেন। এটা যে কোম্পানির যে এখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ম করছে, ইভেন দি চেয়ারম্যান অফ দি কোম্পানি, অনেক গভর্নমেন্ট কোম্পানির চেয়ারম্যানরা আগে কিন্তু এগুলাতে সাইন করতো না। এসিসি কম্পেল করছে তাদেরকে এটা সাইন করার জন্য। কিন্তু মূলত আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের সকলকে, যে অডিট রিপোর্ট যে রিপোর্টটা দেয়, প্রাইমারি রেসপন্সিবিলিটি সেখানে যে গেট কিপিং এজেন্সি যারা, গেট কিপার যারা আছে, প্রাইমারি হলো ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি। উনি এখানে কোনো হিডেন কোনো লাইবিলিটি আনডিসক্লোজ করে এখানে ছাড়িয়ে দিছে কিনা, কোনো লাইবিলিটিকে ইনকাম দেখায় দিছে কিনা, তারপরে সেলসের ফিগার বাড়ায় দিছে কিনা, ইনভেন্টরি ফিগার বাড়ায় দিছে কিনা, এটা তো ম্যানেজমেন্ট উইল এনশিওর। ম্যানেজমেন্ট যখন এনশিওর করবে, তারপরে হলো বোর্ড অফ ডাইরেক্টরসকে নমিনেশন অ্যাজ পার কোম্পানি আইন, আপনাকে একটা রেজুলেশন নিতে হয় যে হু উইল সাইন দিস ওয়ান, এই ডকুমেন্টটা সাইন করবে কে, সেখানে পরিষ্কার আইনের মধ্যে বলা আছে।
সেটা তারা সাইন করবে, তার হলে তারাও প্রাইমারি রেসপন্সিবিলিটি। এরপরে হলো যদি আপনার এটা তো আনঅডিটেড যাচ্ছে, হয়তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো একটা সময় চিন্তা করবে যে তিনোটা আনঅডিটেড যাচ্ছে, হ্যাঁ, কোয়ার্টার তিনোটা। 1 2 হ্যাঁ, 3 তিনোটা maybe আনঅডিটেড। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটা সার্টেন স্টেজে গিয়ে বলবে যে অডিটরদের একটা অপিনিয়ন লাগবে, এটাও হতে পারে। তখন অডিটর যদি ওনাদের সাথে একসাথে সুর মিলায় সাইন করে দেয়, তাহলে তো প্রবলেম দেয়ার, এটা তো বার হচ্ছে না। সেটা বাইর করার জন্য প্রাইমারি রেসপন্সিবিলিটি অল গেট কিপিং অ্যাট ডিফারেন্ট লেভেল, সেটা হলো ম্যানেজমেন্ট সাইড থেকে, বোর্ডের সাইড থেকে, তারপরে থার্ড পার্টি গেট কিপার যারা, তারা ধরেন তাদের মধ্যে আছে কি লিগ্যাল অপিনিয়ন, একটা জমি লয়ে আপনার গন্ডগোল, সেই জমিকে আপনি ব্যালেন্স শিটের মধ্যে দিয়ে রাখছেন, এটা থাকতে পারে না, ইটস এ কন্টিনজেন্ট অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি। সেই ক্ষেত্রে এই নিয়ে ডিসপুট যেটা আছে এটা আপনাকে বলতে হবে যে এখানে এটা নিয়ে এই জমির এটা মালিকানা notes-এ- নিয়ে notes-এ দিতে হবে। মালিকানা Disclosure দিতে হবে। ডিসক্লোজার দিতে হবে। তখন ইনভেস্টর বুঝবে যে এই ভেজাল্লা জমি, এটা এখান থেকে এদের অ্যাসেটের মধ্যে গন্ডগোল আছে। কিন্তু এটা দেখবে কে? আপনার এটা first দেখবে quarter ওই যে report আসছে। গেট কিপার, এটা ম্যানেজমেন্ট দেখবে, প্রাইমারিলি ম্যানেজমেন্ট, তারপরে হলো বোর্ড অফ ডাইরেক্টরস, দেন দি অডিটর্স, তারপরে আপনার আদার লিগ্যাল অপিনিয়ন যারা আপনি দিচ্ছে। যে গেট কিপারের কথা বলছেন, যে বোর্ড অফ ডাইরেক্টরস এবং ম্যানেজমেন্ট, উনারাই তো এই জিনিসগুলো করে না, উনি করলে ওনাকে তাহলে- প্রসিকিউশনে নিতে হবে, সেটা এটা ধরে ওনাকে প্রসিকিউশনে নিতে হবে। আইনের আওতায় আনার কোনো ব্যবস্থা আছে কিনা Of course সেই আছে, জিনিসটাই আমি জানতে কোম্পানি চাচ্ছি। আইনে এগুলোর ব্যবস্থা আছে, কিন্তু ধরা হচ্ছে না। এইটা লাগে নামান ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি, এটা কোম্পানি আইনে কিন্তু সেকশনগুলো দেওয়া আছে, পরিষ্কার। 386 389 পরিষ্কার। একদম ক্লিয়ার বলা আছে 5 বছরের জেল হবে। কিন্তু এটা আমাদের এখানে চ্যালেঞ্জ হচ্ছে না। আমরা যখন অডিটিং পড়ে আসলাম তখন দেখলাম যে কিং স্টোন কটন মেল নিয়ে লন্ডনে হাজার হাজার মামলা হয়েছে, পরে এখন যেটা মার্কস এগুলো নিয়ে, কিন্তু এখন হচ্ছে কি আমাদের এখানে এগুলো নিয়ে মামলা আমার হচ্ছে না, shareholder-রা shareholder তো কোনো মামলা করতেছে না, করতেছে challenge করতেছে না। বিদেশি যখন আপনি দেখবেন কেস লতে যাবেন, এইগুলো নিয়ে শত শত মামলা আছে। এখন ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা কর্পোরেট ডিভিশন খোলা হয়েছে, সিকিউরিটি এক্সচেঞ্জও একটা খোলা হয়েছে, চিটাগং স্টক এক্সচেঞ্জ। চিটাগং এক্সচেঞ্জও খোলা হয়েছে, ওনারা দেখা শুরু করেছেন। না, এটা শুরু করলে হবে না। এটা আপনি, এটা হলো একজন ইনভেস্টরের যে লস হবে, সেই লস হলে হি ক্যান ফাইল এ কেস এগেইনস্ট ইনভলভ পার্টিজ। ইনভলভ এখন আপনি যদি বলেন যে আমি দেখতেছি করলে তো হবে না। আমি এই জায়গা থেকে আসবো, একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ছোট্ট করে প্রশ্ন করবেন। জি জি ভাইয়া, আমি টাঙ্গাইল থেকে আব্দুল আজিজ বলছি। জি ভাই, বলেন। জি ভাইয়া, আমরা তো এই 2010 থেকে এই পর্যন্ত ভুক্তভোগী হয়েছি। হ্যাঁ, তো আপনাদের এখানে অনেকেই এসে অনেক কথা বলেন, আমরা শুনি, তো উপকৃত হইনি আমরা। এই যে ব্যাংকের শেয়ার গুলা দেখেন, আমরা এই ভারতের সাথে চুক্তি করলাম, আমাদের বাণিজ্য মন্ত্রী, অর্থমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী, ওনাদের কথা শুনলাম। তা আমাদের এই শেয়ারগুলি রেগুলার, একটা ব্যাংকের শেয়ার যদি 10 পয়সা বাড়ে, পরের দিন 30 পয়সা কমে। হ্যাঁ, আপনারা এগুলো কি বলেন? আমি তো বুঝি না কিছু, যে এই ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে। জি দর্শক মণ্ডলী, আপনার প্রশ্নটা স্টেটমেন্ট, বরং এটা প্রশ্ন না। আপনি নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান শুরু থেকে দেখছেন, এবং জানাব আলী খুব সুন্দর করে ব্যাংকিং সেক্টর সম্বন্ধে একটা প্রশ্ন করেছিলাম ওনাকে, উনি খুব সুন্দর করে জিনিসটা বলেছেন, এবং আপনি ওইটা যদি ফলো করে থাকেন আপনি নিশ্চয়ই বুঝবেন যে ব্যাংকের যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে কতখানি উপকৃত হবেন, আপনি লাভবান হবেন। সেটা কিন্তু খুব দ্ব্যর্থহীন ভাষায় কিন্তু উনি সঠিকভাবে কিন্তু বলে দিয়েছেন। সো আমার মনে হয় যে আপনি মিস করেছেন। ব্যাংকিং সেক্টরের কথা কিন্তু আমরা আলোচনা করেছি। জি জামাল ভাই, আপনি কি বলতেছেন? আমরা কোয়ার্টারলি স্টেটমেন্ট নিয়ে আলাপ হ্যাঁ, করছি, দ্যাট quarterly- ওয়াজ ভেরি ভাইটাল ফর দ্য ক্যাপিটাল মার্কেট। কারণ কোয়ার্টারলি স্টেটমেন্টের ইমপ্লোজটা দেখে শেয়ারের দাম বাড়ে কমে, বিনিয়োগের আকৃষ্ট হয় যে কোম্পানির গ্রোথ আছে না নেগেটিভ হচ্ছে। জামান ভাই যে কথাটা বলতেছে যে আপনি দেখাইলেন মালিকেরা মিলে একটা ভালো, সবাই বেশ কিনতে গেল, আপনারা বিক্রি করে মালিক বা যারা এখানে ম্যানিপুলেটেড বেঁচে গেল। এখন যে কিনে ফেললো তার তো লস, অ্যাকচুয়ালি রিয়েল পিকচার ছিল না, তো তার লসটাকে কম্পেল করতে হবে যদি এটা ধরা পড়ে। অফকোর্স কম্পেনসেট করতে হবে। সেটা আপনার পৃথিবীর বিভিন্ন দেশে বহু মামলা আছে। এখন আপনার এই সমস্ত মামলা আপনি যদি কিন্তু জামাল ভাই, এই যে জিনিসগুলো হচ্ছে, একটা ফার্স্ট কোয়ার্টার থেকে সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার রিপোর্ট আসছে, বিনিয়োগকারীরা সেটা দেখছে, দেখে ওনারা অনেক ক্ষেত্রে উদ্বুদ্ধ হচ্ছেন, সেই শেয়ারগুলো কিনছেন কোম্পানির। তো এই জায়গায় একটা বিনিয়োগকারীরা প্রতারণার মধ্যে পড়ছেন নাকি? পড়ছেন, অবশ্যই পড়ছেন। এটার কারণ দায় হলো- দায়িত্বটা কার? এই দায় দায়িত্বটা কার, মানে যারই হোক, ঢাকা বাইর স্টক করবে কে? এক্সচেঞ্জের না, একটা বাইর corporate- এটা বার করবে কে? বেসিক কোশ্চেনে আসেন।
কোম্পানি তো কোম্পানি সেক্রেটারি সাইন করে আপনার এটা জমা দিল স্টক এক্সচেঞ্জে, তাহলে স্টক এক্সচেঞ্জ হ্যাজ গট এ রেসপন্সিবিলিটি টু এক্সামিন। ওনাদের ডিপার্টমেন্টও আছে। হ্যাঁ, না ডিপার্টমেন্ট থাকতে তো হবেই, কারণ উনি তাহলে স্টক এক্সচেঞ্জই না। কারণ ওনার এই কাজটা ওনাকে পারফর্ম করার জন্য ডিউ ডিলিজেন্স, যেটা লিগাল, ফাইন্যান্সিয়াল, অল আদার্স সব কিছু উনি চেক করি ইন লাইন উইথ দি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং সিস্টেম এই কোয়ার্টারলি রিপোর্টটা বানাইছে কিনা এটা তারা দেখতে হবে। দেখেই যেখানে যেখানে ঝামেলা আসে তাদেরকে চিঠি দিতে হবে, বলে ভাই আপনার এখানে ঝামেলা আছে, এটার উত্তর দেন। তারপরে এটা ইট ইজ এট দি সেম টাইম ইট ইজ গোয়িং টু দি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন না, অলসো। ওই রিপোর্টটা কিন্তু ডিএসসি পাঠাচ্ছে। পাঠাচ্ছে তো না, কি পাঠায় উনি তো এখন নেগেটিভ কোনো সেটাই কিছু আমাদের পাঠান বিষয়। না, আগে আরেকটা বলি। উনি এক্সামিন করে আমরা কিন্তু লাস্ট ইসে আছি, হয়তো 40 সেকেন্ড আছে। ওকে, কিছুদিন আগে দেখলাম একটা কোম্পানি বের হয়ে গেল, শেয়ারের দাম বাড়ছে, এত ইপিএস আসলে কেমনে, তারপরে বললো যে ডেফার্ড ট্যাক্স প্রভিশন করেনি। এটি পাবলিশের আগে তো আমাকে প্রশ্ন করা উচিত ছিল যে তোমার ডিও প্রভিশনগুলো ঠিকভাবে আছে কিনা, তারপরে আমি পাবলিশে দিব। এখন এটা যদি আগে ডেফার্ড ট্যাক্স প্রভিশন না করে, লোন লস প্রভিশন না করে, তাহলে তো এটা আনার দরকার নেই। ওখানে এক্সামিন হয়তো এটা কম সময় করে, আরো একটু এনহ্যান্সমেন্ট করতে হবে এক্সামিন অফকোর্স এটা ভেরি মানে প্রুডেন্টলি আপনাকে স্ক্রুটিনাইজ করতে হবে। ওখানে করার পরে বার করার পরে দেখবেন যে আস্তে আস্তে তখন অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। এখন তো আপনি কিছুই না বললেন, উনি যেটা দিল এটাই আবার আপনি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যখন দাম বেড়ে গেল, উনি বেড়ে গেল, তখন আপনি পরে বাইর করলেন, মানে পোস্টমর্টম করলেন। আসলে কিন্তু আগে করতে হবে। ডাক্তার আসিবার পূর্বে ধন্যবাদ। রোগী মারা গেল। ধন্যবাদ জানাব জামাল, ধন্যবাদ জানাব আলী। আমরা দর্শক মণ্ডলী নিশ্চয়ই আপনারা দেখছেন যে এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে খুব বেদনা দেয় যে এই কোয়ার্টারলি রিপোর্টসগুলোর মধ্যে অনেক চালাকি থাকে, অনেক রকম ইয়ে থাকে, যেটা সাধারণ বিনিয়োগকারী যারা আছেন আমরা ধরতে পারি না, বুঝতে পারি না। এইটার একটা ডিপার্টমেন্ট আছে স্টক এক্সচেঞ্জগুলোতে। আমরা আশা করব যে ওই কর্পোরেট গভর্নেন্স ডিপার্টমেন্টটা স্টক এক্সচেঞ্জের এগুলো দেখবেন, খুঁজবেন এবং বিনিয়োগকারীদের স্বার্থে সেগুলো ধরবেন এবং সঠিক সিদ্ধান্তগুলো নেবেন। দর্শক মণ্ডলী, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী রোববার এই একই সময়ে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।